বিএনপি বা জামাতের জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী দল হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে। এদিকে ফাঁস হয়ে গেল শিক্ষার্থীদের নতুন পরিকল্পনা। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছেন হাজার হাজার জীবনের রক্তের উপরে। ছাত্র নাগরিক এই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। তো উঠে পড়ে লেগেছিল জামাতকে কিভাবে একবারে মাটির নিচে নামানো যায়। ফাঁস হয়ে যায় শিক্ষার্থীদের নতুন পরিকল্পনা। তারা আসলে দেশে কি করতে চাচ্ছে? একের পর এক আন্দোলন করতেছে, একের পর এক সরকার পতন করতেছে। তারা কিন্তু নতুন একটি পরিকল্পনা করে। দর্শক শ্রোতা, এই দেশে বর্তমানে রয়েছে বিএনপি এবং জামাত, তাদেরকে নিয়েও অনেক কথা বলে। আগামীতে কিন্তু একটা নির্বাচন হবে, এই নির্বাচনটি দেওয়ার কথা ডক্টর ইউনূসের। এই নিয়ে সেনাবাহিনীরও অনেক কথা বলেছিল যে নির্বাচনটি খুব শীঘ্রই দেওয়া হবে। এই নিয়ে আমরা কি শুনতে পাচ্ছি? সাধারণ শিক্ষার্থীরা নাকি নতুন একটি দল গঠন করবে। তাহলে কি বিএনপি এবং জামাত যে দলটি রয়েছে তারা কি এই দেশে থাকবে না? শিক্ষার্থীরা যদি নতুন দল গঠন করে সবকিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। দর্শক শ্রোতা, এইসব নিয়ে কি কি আলোচনা হচ্ছে ছাত্রদের পক্ষে এবং বিপক্ষে? অনেকেই কিন্তু অনেক রকম কথা বলতেছে। অন্যদিকে বিএনপি এবং জামাতকে নিয়েও কথা হচ্ছে। এই দুইটি দলের ভবিষ্যৎ কি হবে? তারা কি পারবে সরকার গঠন করতে? তারা কি পারবে ক্ষমতায় আসতে? সবকিছু আপনাদেরকে দেখাবো। এই নিয়ে ডক্টর ইউনূস কি বলতেছেন, সাধারণ মানুষ কি বলতেছে এবং অনেক আলোচনা যে হচ্ছে এইসব দেখাবো। এখন কয়েকটা ভিডিও প্লে করব। এইসব নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন। আমি আবারও বলতেছি, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনাদের মন্তব্য করবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না সম্পূর্ণ ভিডিও না দেখে। এইগুলো দেখেন। যদি নির্বাচনটা ঠিক আজ থেকে গনে গনে 2 থেকে 3 বছর পরে হয়, বিএনপি বা জামাতের জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী দল হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যে রাজনৈতিক দলটা সামনে আসবে সেটা। আপনারা যারা এই এই আন্দোলনটা ডক্টর ইউনূস সাহেব কর্তৃক ঘোষিত, আমরা সরকারকে একই সাথে সহযোগিতা করছি। আপনারা সহযোগিতা কিভাবে করতেছেন রাশেদ খান? আমরা পাঠ হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হলেই সেটাকে আপনারা কু নাম দিচ্ছেন, আনসার কু, বিচারপতি কু। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সবগুলি সুপারফিশিয়াল। 2 মাসের মধ্যে দলগুলোর সাথে একটি বার মাত্র বসেছে, তাও কোনো আলোচনা হয়নি, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি, সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। জাস্ট বাংলাদেশ। এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আর হে গাইজ, আরেকটা কথা, যে ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিল প্রধান এবং এই দল গঠনের যে প্রধান আপনারা তো সবাই জানেন যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলায় জেলায় প্রোগ্রাম করতেছে এবং এই প্রোগ্রামগুলো দেখে অনেকেই কিন্তু আমরা বুঝতে পারতেছি তারা আসলে কি চাচ্ছে এবং তারা তাদের যে মনের ভিতরে একটা পরিকল্পনা রয়েছে সেইগুলা কি। এইসব বিষয় নিয়ে কিন্তু তারাও অনেক কথা বলে। দর্শক শ্রোতা, সবকিছু আপনারা দেখতে পারবেন ধারাবাহিকলি, সম্পূর্ণ ভিডিও দেখেন। এই যে ডকুমেন্টগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে অবশ্যই এই ব্যবস্থাটি নিতে হবে, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই দেশের মানুষ কি চায় এই বিষয়গুলো নিয়ে সে ধারাবাহিক কথা বলছে। আর তারই এক ফাঁকে বলল যে মানুষ একটা নতুন রাজনৈতিক পরিসর খুঁজছে। ড্যান মাজিনা, মার্কিন রাষ্ট্রদূত, গেল কয়েক মাস আগে তিনি এই কথাটা বলছিলেন যে একটা নতুন শক্তির উদ্ভব হবে। এতটা কাকতালীয় ভাবে তো এটা মিলা যাইতে পারে না। সে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মার্কিনীদের বক্তব্য ছিল ড্যান মাজিনা, আপনারা দেখে নিন। তিনি বলছিলেন যে এই আন্দোলনের মাধ্যমে একটা জিনিস ঘটবে, নতুন একটা রাজনৈতিক শক্তি আসবে। তারা কিভাবে জানা গেল? আমরা তো দেখলামই না। ভিপি নুরে ভাবলাম, এখন তো ভিপি নুরের দলেরই অস্তিত্ব নাই এদের সামনে। দর্শক, মাহফুজ আলমের বক্তব্যের খুবই গভীর কয়েকটা অংশ আমি আপনাদেরকে সামনে নিয়ে আসছি। যে আপনার বাংলাদেশে এখানে নানান প্রশ্ন ছিল যে মাহফুজ আলমের হালকা দাঁড়িয়ে আছে, বা সে কি আসলে জামাতপন্থী, বা সে কি মাজারপন্থী, সে কি আওয়ামী লীগ ঘেঁষা, সে কি বিএনপি ঘেঁষা, নাকি সে কোন পার্টি। তার চরিত্রটা আবিষ্কার করা একটু কষ্টকর। আমি আবিষ্কার করতে এতটুকুই পারছি, সবগুলা দলের যখন দোষ ধরা হয় তখন হচ্ছে কি, তো তুমি কিছু করে দেখাও, রাইট, তারাই কিছু করে দেখাবে, এমনটাই কিন্তু বিভিন্ন বক্তব্যে আসছে। তার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে দলগুলো আছে ধর্মীয় দৃষ্টিতে বিভাজিত, রাজনৈতিক দৃষ্টিতে বিভাজিত, ধনী গরিব বৈষম্যের কারণে বিভাজিত। মানুষ রাষ্ট্র এত বিশাল আকার বোঝে না। মানুষ চায় তার নিরাপত্তা, 3 বেলা কাজের একটা জায়গা, খাওয়ার জায়গা, ঘুমানোর জায়গা, একটু সুন্দর একটা লাইফ। যে জিনিসটা বিভিন্ন কারণে গত 52 বছরে বাংলাদেশে হয়নি। এটা কেন হয়নি এ নিয়ে বিশদ বক্তব্য, আমি পুরোটা আলোচনা করতে গেলে লম্বা সময় যাবে। তার বক্তব্য হচ্ছে যে সমাজে একটা দরিদ্র ছেলে কিভাবে বড় হয়, রাষ্ট্র তাকে খাওয়ায় না, খাওয়ায় এতিমখানা। এতটুকু অংশ শুনলে মনে হবে যে সে আসলে ইসলামপন্থী। তারপর সে বলল যে সে নিয়মিত মাজারেও যায়, মাঝে মাঝে সে যায়, সেখানের বক্তব্য শুনে। আবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে
ইসলামের যে ম্যাটার রুলসগুলো সেগুলো অনেকটাই রাইট, আবার এখানে কিছু প্যাচও লাগা যাবে। তার মানে সে ধর্মীয় যে আমরা শরিয়া ভিত্তিক যারা চাচ্ছেন তা হচ্ছে। এই জন্য আমরা বলেছি এই ধরনের মন্তব্য, কথা, বক্তব্য কোনোভাবেই দেওয়া যাবে না। বারবার আমরা আহ্বান জানিয়েছি, বৈঠকগুলোতে আমরা বলি যে এমন কোনো বক্তব্য, কথা আপনারা বলবেন না, আমরাও বলবো না, যাতে আমাদের এই রাজনৈতিক দলগুলোর যে একটা ঐক্য, এটা নষ্ট হয়। কারণ এই রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্ট হলে ওই পরাজিত শক্তি আবার আমাদের উপরে চাপিয়ে বসবে। হাসিনা পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যায় নাই, মনে রাখবেন। আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তরে, প্রত্যেকটি জায়গায় এখনো বসা আছে। স্রেফ শুধু হাসিনা পালিয়ে গেছে। ভুলে যাবেন না যে একবারে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে। তাদের দোসররা, এজেন্টরা প্রত্যেকটা জায়গায়, সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত। আর আপনারা এই লেনজা ধরে টানাটানি, কে কাকে ঘায়েল করতে পারেন, এখনই যা শুরু করেছেন, তাহলে আপনাদের আয়নাঘর আবার আয়নাঘরে আপনাদের জায়গা হবে, কোনো করার নাই তো। তো এই জায়গা থেকে আপনাদের অবশ্যই ফিরে আসতে হবে। এই ধরনের কোনো বক্তব্য দেওয়া যাবে না। আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু আমরা দীর্ঘদিন রাজপথে একসাথে লড়াই করেছি এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন অংশীদার হিসাবে উনি ওনার এই বক্তব্য প্রত্যাহার করবেন বলে আমি আশা রাখি। এবং উনি ওনার এই বক্তব্য প্রত্যাহার করলে আমরা খুশি হব, দেশের জনগণ খুশি হবে ইনশাআল্লাহ। আজকে ওই যে হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটি দিয়েছে, এই বক্তব্যটি যাতে বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, এটা বাস্তবায়নের উদ্যোগ যাতে তারা নেই। আমি মনে করি তারা যদি এটা বাস্তবায়নের উদ্যোগ নেই, একদিনের নোটিশে এদেশের লাখো কোটি মানুষ প্রস্তুত আছে আসার জন্য। তাদের সেই ডাকটা দিতে হবে। আমি জানি না তারা দেবে কিনা, কারণ তারা তো নানান সময় নানান কথা বলে। একের সময় রাজনৈতিক দলগুলোকে হেয় প্রতিপন্ন করে, ছোট করে দেখে, নিজেরা ক্রেডিট নিয়ে ব্যস্ত থাকে, এরকম নানাবিধ কর্মকাণ্ড নিয়ে। আমি তাদের সাফল্য কামনা করি সব সময়, আমি চাই তারা সফল হোক। তবে এই জায়গায় তাদের আরো উদার হতে হবে, উদার মানসিকতার হতে হবে। এই আন্দোলন একক কোনো দল, ব্যক্তি, সংগঠনের ছিল না। এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি জনগণের ছিল, এদেশের আপামর জনগণের ছিল। এটা উদার মনে ধারণ করতে হবে তাদের। আমি বলেছিলাম 5 আগস্টেই যে তোমরা আগামীকালকেই বড় একটা কনফারেন্সের আয়োজন করো, প্রয়োজনে সৌরার্দী উদ্যানে জাতীয় কনভেনশনে ডাক দাও, সব রাজনৈতিক দলকে দাওয়াত করো, জনগণকে দাওয়াত করো, মানুষ আসবে, সেখানে তোমরা বক্তৃতা দিবা এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই বিপ্লব উৎসর্গ করবা। এই বিপ্লবের ক্রেডিট বাংলাদেশের প্রত্যেকটা মানুষ। আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে, তাদের কথাগুলো শুনে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারতেছি। অনেক আলোচনা হচ্ছে আমাদের দেশকে নিয়ে এবং দেশ কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে, ছাত্ররা যে একটা পরিকল্পনা, এইসব নিয়েও কিন্তু অনেক কথা এখানে হয়েছে। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের মন্তব্য কি এবং আপনারা কি চান? আপনারাও কি ছাত্রদের নতুন দল চান নাকি চান না, কোনটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আপনাদের পছন্দের দলটির নাম কমেন্ট বক্সে লিখে যাবেন, সেই দলটিকে নিয়ে আমি নেক্সট আরেকটি ভিডিও করব। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।